ট্রেন যাত্রায় আলাদা একটা ছন্দ আছে। ট্রেনে পরিবার কিংবা বন্ধুবান্ধবরা মিলে একসঙ্গে ভ্রমণ করলে আড্ডা, গল্প, মজায় হৈ হৈ করে সময় কেটে যায়। একইভাবে বিনোদনের ট্রেনে চেপে বসলে ছন্দে আনন্দে দারুণ সময় কেটে যায়। তাই বিনোদনের পসরা নিয়ে আমরা সাজিয়ে থাকি এটিএন বাংলার নিয়মিত আয়োজন শোবিজ ওয়ার্ল্ড। যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই স্বাগত, আর আপনাদের সাথে আছে আমি রুমানা। তারকা, সিনেমা, গান মিলিয়ে আজকের আসর জমে উঠুক শুরুতেই। বিনোদন জগতে এই সপ্তাহে আলোচিত ও চমকপ্রদ 5টি খবর নিয়ে দেখুন শোবিজ টপ 5। গান থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন তাহসান। অস্কারে গেল বাংলাদেশের বাড়ির নাম শাহানা। আমেরিকান উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ইন্তেখাব দিনার। অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুললেন শাহরুখ খান। সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান সাধারণ জীবন কাটাতে চান। এই কারণে সুরের ভুবন থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন গান, কনসার্ট সহ কোনো কিছুতে আর জড়ানোর ইচ্ছে নেই তার। গত 21 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কনসার্টে তাহসান অপ্রত্যাশিতভাবে জানিয়ে দেন এটাই তার শেষ সঙ্গীত ট্যুর। দীর্ঘ 25 বছর সঙ্গীতে দর্শক শ্রোতাদের মাতানো জনপ্রিয় এই শিল্পীর এমন ঘোষণায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভক্তদের মন ভারী হলেও তাহসান গণমাধ্যমে একাধিক সাক্ষাৎকারে গান থেকে সরে আসার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি। নিজের প্রায় 1 কোটি ফলোয়ার থাকা ফেসবুক পেজ ও 35 লাখ ফলোয়ার থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন ব্ল্যাক ব্যান্ডের এই গায়ক। পরিবার ও সন্তানের কথা ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছেন তাহসান। অস্ট্রেলিয়ার ট্যুর শেষে দেশে ফিরে পূর্ণ নির্ধারিত শো ও গানের কাজ শেষ করলেন এই তারকা। আপনি এই বিবাহে রাজি থাকলে কবুল বলেন। অস্কারের সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে পাঠানো হলো লিসা গাজী পরিচালিত বাড়ির নাম শাহানা। চারিদিকে পানি। একাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে নারী পরিচালকের সিনেমা। আমাদের 14 গোষ্ঠীতে তালাকের নামগন্ধ নাই, জানি তো। অস্কারের জন্য বাড়ির নাম শাহানাকে চূড়ান্ত করেছে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি। যুক্তরাষ্ট্রের LA ডাইভার্সিটি ফিল্ম ফেস্টিভ্যালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আই থিংক অ্যাবাউট কাশিমের নাম ভূমিকায় দারুণ কাজের সুবাদে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতলেন অভিনেতা ইন্তেখাব দিনার। অভিনয়ের একটা পর্যায়ে আমি খেয়াল করলাম আস্তে আস্তে আমার কাজ কমে যাচ্ছে। একজন মৃতপ্রায় অভিনেতাকে আইসিইউ টেবিল থেকে পুনরুজ্জীবন দিয়েছে, সেটা আমি। নুহাস হুমায়ুনের চিত্রনাট্য নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আরিফুর রহমানের গুপি বাঘা প্রোডাকশনস। গত আগস্টে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অল্টারনেটিভ স্পিড অ্যাওয়ার্ড বিভাগে গ্র্যান্ড প্রাইজ জিতেছে আই থিংক অ্যাবাউট কাশেম। তুই মাথা দিচ্ছ কেন? আবার কি হয়েছে? দীর্ঘ 33 বছরের অভিনয় জীবনে প্রথমবার জাতীয় পুরস্কার ঘরে তুললেন বলিউড বাদশাহ শাহরুখ খান। দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। অ্যাটলি পরিচালিত জওয়ান সিনেমায় সমাজে কিছু অসঙ্গতি সংশোধনের বার্তা দিতে নিজের হাতে আইন তুলে নেওয়া এক ব্যক্তি ও তার বাবার চরিত্রের দুর্দান্ত নৈপুণ্যের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি এসেছে কিং খানের ঘরে। গত 23 সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রপতি ভবনে 71তম জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কালো রঙের স্যুট পরে হাজির হন 59 বছর বয়সী শাহরুখ খান। ভারতের জাতীয় পুরস্কারের প্রতিটি বিভাগে একটি করে পদক ও স্মারক আর পুরস্কার মূল্য হিসেবে থাকে 2 লাখ রুপি। কিন্তু শাহরুখ পেয়েছেন 1 লাখ রুপি, কারণ তার সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন বিক্রান্ত মাসি। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার ভূমিকায় অভিনয়ের সুবাদে তিনিও সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমায় পুরস্কার জিতেছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত 12th ফেলস। 47 বছর বয়সে এই তারকার হাতে এসেছে পদক, স্মারক ও 2 লাখ রুপি।
বিনোদন অঙ্গনে 16 বছর ধরে কাজ করছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ছোট পর্দায় দীর্ঘ সময় কাজ করার পর প্রিয় মালতীর মাধ্যমে গত বছর বড় পর্দায় অভিষেক হয়েছে তার। তবে নিজের দ্বিতীয় সিনেমা হিসেবে প্রিয় মালতীর শুটিং করছিলেন তিনি। মেহজাবিন অভিনীত প্রথম সিনেমা সাবা তার দ্বিতীয় ছবি হিসেবে মুক্তি পেল। এতে নাম ভূমিকায় তার অভিনয় দর্শক সমালোচকদের অনেক প্রশংসা কুড়িয়েছে। আরে আস্তে 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 টরন্টো, বুসান, সিডনি, রেইন ডান্স সহ বিশ্বের বিভিন্ন উৎসব ঘুরে 26 সেপ্টেম্বর দেশের সিনেমা হলে এসেছে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর নতুন সিনেমা সাবা। সাবা নিয়ে আমার প্রথমবারের মতো ইন্টারন্যাশনালি ট্রাভেল করা। এর আগে তো সিনেমাও করা হয়নি এবং বাইরে ট্রাভেল করা তো দূরের কথা। সো সাবা যখন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছে, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ my film and world premiere. So that was definitely very interesting. আমার বাসা কিন্তু তোমাদের ওই দিকে, ওই বেকারি বিল্ডিং এর 3 তলায়। বাবা নিখোঁজ হওয়ার পর সড়ক দুর্ঘটনায় হুইলচেয়ারে বন্দী মা শিরিনকে নিয়ে মধ্যবিত্ত তরুণী সাবার জীবন সংগ্রাম উঠে এসেছে 90 মিনিট দৈর্ঘ্যের ছবিটিতে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন। এটি মাকসুদ হোসেন পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। একেবারেই আশা করিনি যে বিগ 5 ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের প্রথম ছবি যাবে, যেখানে ডিসকভারি সেকশনে ক্রিস্টোফার নোলান, আলফোনসো কুরন, ব্যারি জেনকিন্স আরও অনেক ডিরেক্টরের ফার্স্ট সিনেমা দেখানো হয়েছে। সো টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের একটা টিমের মেহজাবিন ট্রাভেল করলো, মোস্তফা মনোয়ার ট্রাভেল করলো, আমি ছিলাম। যদি আমাদের ওই মেন্টালিটি থাকে ছবিটা দেখার আগে যে আসলে এটা ফেস্টিভ্যাল ঘুরে আসছে, এটা খুব বোরিং সিনেমা হবে, এটা মাথার উপর দিয়ে যাবে, ইংলিশে আমরা যেটা বলি এসোটেরিক হবে, তাহলে তো আসলে আমরা ছবিটাকে চান্স দিচ্ছি না। আমি যেটা বলছি, হ্যাঁ এটা অবশ্যই ফেস্টিভ্যালে গিয়েছে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ফেস্টিভ্যালে গিয়েছে, কিন্তু আমার ছবিটা তো একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স দেবে। সো ইমোশনস দেখার জন্যই তো আমরা আসলে ইমোশনাল এক্সপিরিয়েন্স পাওয়ার জন্যই তো আমরা ছবির কাছে যাই। আমরা এক্সপেক্ট করছি যে কোনো একটা ফেস্টিভ্যালে, অস্কার কোয়ালিফাইং ফেস্টিভ্যালে যখন জিতে যাবে তখন আমরা ডেফিনেটলি অস্কারের জন্য যেতে পারবো। তো সেই আশাই আছি। আর অনেক 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 ফেস্টিভ্যালস থেকে আমাদের জন্য সাবমিশনস আসছে অলরেডি, সো অলরেডি সিলেক্টেড হচ্ছি আমরা। তো সেই জায়গা থেকে আশা করছি যে কোনো একটা সময় অস্কার কোয়ালিফাইংয়ে আমরা জিতবো। মেহজাবিনের সাথে কাজ করার আমার আসলে অনেক ইচ্ছা, কিন্তু প্রবলেম হচ্ছে আমি ভয় পাই মেহজাবিনকে নিয়ে কাজ করতে, বিকজ শি ইজ সাচ, ওর কাজের প্রতি এতটা সিরিয়াস, এবং ও যখন যে কোনো কাজ করে ওটা দেখা যায় এত এত ডিপলি ঢুকে কাজ করে। অ্যান্ড আমি যে তোকে খুব পার্সোনালি খুবই ডিটেইলড ওয়েতে চিনি, আমার কাছে মনে হয় আমার যত ভুল ভ্রান্তি আছে সেগুলো কি আসলে ধরে ফেলবে নাকি। কারণ আমি মনে করি যতটুকু ভালোবাসা আমি আসলে পেয়েছি, এতটুকু আসলে আমি পাওয়ার যোগ্য কিনা আমার নিজেকে প্রশ্ন করলে আমার মনে হয় না। কারণ আমি একটা বাইরের দেশ থেকে আসা একটা মেয়ে, যে কিছু জানে না, কোনোভাবেই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে জড়িত না, ফ্যামিলির কেউ জড়িত না, রিলেটিভসদের মধ্যে কেউ জড়িত না। আমি একটা বিউটি প্যাজেন্টে যাই, কিভাবে সেটা জিতে যাওয়ার পর সবাই জানে যে মেয়েটা আসলে বাংলা পড়তে পারে না, তো স্ক্রিপ্ট কিভাবে পড়বে। ডেফিনেটলি আমার মায়ের ভূমিকা তো আমার লাইফে অনেক অনেক বেশি। আমার আম্মু তখন ছোট ভাই আসলে তখন 3 বছর বা এরকম কিছু ছিল, তো তাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা ভেন্যুর বাইরে একেবারে মানে আকাশের নিচে রোদের মধ্যে কিংবা রাত হয়ে যাচ্ছে সেখানে বসে থাকা অন্য বাবা মায়ের মতো, ওই জায়গাটা, ওই ফিলিংটার মধ্যে দিয়ে আমরা সবাই গিয়েছি। যখন আমার ভাই কান্না করতো কারণ ওদের গরম লাগছে বা হোয়াট এভার, বাচ্চারা তো বিরক্ত হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই, তখন আম্মু ফোন করে বলতো যে আচ্ছা আর কতক্ষণ। একদিন আমার মনে আছে রাত 11টা 12টা 12:30 এরকম বেজে যাচ্ছে, তখন টপ 25-এ সিলেক্ট হব কি হব না ওই মোমেন্টটাতে। তো তখন আম্মু ফোন করে একটা সময় বলেছে আচ্ছা থাক না, দরকার আছে। তো আমি তখন বললাম মানে আমি একদম ফাইনাল একটা মোমেন্টে আছি, এই জায়গাটাতে আমাকে একটু সুযোগ দাও আর একটু। তো আমি তখন ওখান থেকে বের হয়ে আসি, আমি বলি আমি টপ 25-এ সিলেক্ট হয়ে গেছি, এখন আমার নেক্সট ক্যাম্পে আসতে হবে। তারপর আমরা ওই রাতে বাসে করে আমরা চট্টগ্রাম যাই। তো আমি, আম্মু আর আমার ছোট ভাই, আমরা একদম একা। তো আম্মু যখন সিটের মধ্যে বসে জানালার পাশে এরকম আমার ভাইকে কোলে নিয়ে আসলে
ঘুমানোর চেষ্টা করছিলেন, তখন আমি আম্মুর দিকে তাকাই, আমার মধ্যে শুধু একটা ফিলিংই হয়েছে, এই যে সব তারা যে কষ্টটুকু করেছে, আমি লাইফে ওই জায়গাটাতে যেতে চাই যেখানে আমার আব্বু আম্মু কোনো ধরনের কষ্ট পাবে না, এবং তারা যদি কোনো একটা জিনিস ধরে আমি যাতে ওটা কিনে দিতে পারি, তারা যদি কোনো একটা কিছু ভাবে ওই স্বপ্নটুকু যাতে আমি পূরণ করতে পারি, ওই ফিলিংটা ওই রাতে আমার হয়েছিল। এবং আমি ওই ফিলিংটা মাথায় রেখেই আমি আমার জার্নিটা সেট করেছি, দ্যাট আমি একটা রেসপন্সিবল মেয়ে হয়ে দেখাবো, এবং আমার বাবা মা লাইফে যাতে কোনো জায়গায় গিয়ে কোনো কিছুর জন্য আটকে না যায়, কোনো কিছুতে কষ্ট না পায়, একটা স্মুথ এবং সিম্পল, স্মুথ এবং আরামের লাইফ লিড করতে পারে, সেটা আমি মেক শিওর করব। তো এই ভাবনাগুলো নিয়ে আসলে এই ইন্ডাস্ট্রিতে আসা। ওটিটি প্ল্যাটফর্ম সময় ও দূরত্বকে হার মানায় পর্দার এক স্পর্শে। শোবিজ ওয়ার্ল্ডে এবার থাকছে দেশে বিদেশের নতুন নতুন ওটিটি কন্টেন্টের খবর। যদি আপনাকে কেউ প্রশ্ন করে সত্য উদ্ঘাটনের জন্য একজন সাধারণ মানুষ কতটা ঝুঁকি নিতে পারে, সেই উত্তর আছে দুর্নীতি আর ক্ষমতার শ্বাসরুদ্ধকর খেলার আবহে নির্মিত দাবাঘর ওয়েব ফিল্মে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এসেছে নতুন রাজনৈতিক থ্রিলার দাবাঘর। এর গল্প একজন প্রভাবশালী ব্যবসায়ীর কন্যা রামিসা রহমানকে ঘিরে। তার হাতে একটি পেন ড্রাইভ আসে, যাতে লুকিয়ে আছে দেশের একটি শক্তিশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর প্রমাণ। পেন ড্রাইভটি হাতে পাওয়ার পর থেকে রামিসার জীবন পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর দাবা খেলায়, যেখানে প্রতিটি চালে রয়েছে বিশ্বাসঘাতকতা ও মৃত্যুর হাতছানি। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন সৈয়দ সাহিল। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নাম কে না জানে। গিনেস বুকে নাম ওঠানো অনেকেরই স্বপ্ন। গিনেস মূলত একজন বিখ্যাত ব্যক্তির পদবি। তার পুরো নাম আর্থার গিনেস। তার হাত ধরে যাত্রা শুরু করেছিল বিয়ারের বিখ্যাত ব্যান্ড গিনেস। আয়ারল্যান্ডের ডাবলিনে বসবাস করা গিনেস পরিবারের গল্প বেশ রোমাঞ্চকর। পরিবারটিতে প্রজন্ম ধরে চলে আসা ক্ষমতার দ্বন্দ্ব প্রভাব রেখেছে আয়ারল্যান্ডের রাজনৈতিক সামাজিক ইতিহাসে। আলোচিত গিনেস পরিবারের সংগ্রাম, সাফল্য ও দ্বন্দ্বকে ঘিরে তৈরি হয়েছে নতুন সিরিজ হাউস অফ গিনেস। It's like every scene is started with we're in Dublin. You can see the silhouette of the brewery. It's belching black smoke. You can taste the. So I read all four scripts they sent me immediately. Loved it. And this like really nice, I guess like at the center of the Venn diagram. I just was thinking of them as like a very simple family who brewed beer, which is obviously not the case. সিরিজটি পরিচালনা করেছেন পিকি ব্লাইন্ডার্স নির্মাতা স্টিভেন নাইট। এতে অভিনয় করেছেন অ্যান্থনি রয়্যাল, লুইস পার্ট্রিজ, জেমস নর্টন। আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মগুলোতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন কন্টেন্ট। এর মধ্যে নির্বাচিত কয়েকটি কন্টেন্টের টুকিটাকি জেনে নিই এক ঝলকে। নেটফ্লিক্সে 25 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে 8 পর্বের মিনি সিরিজ ওয়েওয়ার্ড। এতে ইভলিন ওয়েড চরিত্রে অভিনয় করেছেন টনি কোলেট, যিনি সমস্যাগ্রস্ত কিশোর কিশোরীদের জন্য পরিচালিত টল পাইন্স একাডেমির প্রধান। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সিরিজটি বানিয়েছেন কানাডিয়ান নারী কমেডিয়ান মায়ে মার্টিন। পুলিশ অফিসার অ্যালেক্স চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সন্দেহ হয় টল পাইন্স একাডেমিতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। বলিউডের 90 দশকে দুই জনপ্রিয় অভিনেত্রী কাজল ও টুইঙ্কল খান্নার বন্ধুত্ব অনেক পুরনো। তারা যখনই আড্ডা দেন মুহূর্তেই পরিবেশ মজার হয়ে ওঠে। বাস্তবে এই কথোপকথন থেকে এসেছে একটি টক শোর আইডিয়া। টু ম্যাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল অনুষ্ঠানে তাদের মজার আলাপচারিতার পরতে পরতে উঠে আসছে বলিউডের প্রথম সারির অনেক তারকার জীবনের সত্যি গল্প। They share a new improved celebrity chat show. বলিউডের 90 দশকে দুই জনপ্রিয় অভিনেত্রী কাজল ও টুইঙ্কল খান্না টক শো সঞ্চালক হয়ে দর্শকদের সামনে এলেন। তবে আলাদাভাবে নয়, স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর এক অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাদের। এর নাম রাখা হয়েছে দুই নায়িকার নামে, টু ম্যাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল।
So how would you market our show? Twinkle, twinkle, little stars. নতুন টক শোতে তাদের হাসি ঠাট্টায় ভরপুর প্রাণখোলা আড্ডা বেশ উপভোগ করছেন সব প্রজন্মের দর্শকরা। দুই তারকার প্রাণবন্ত আড্ডা দর্শকদের মুখে হাসি ফুটিয়েছে। বলা যায় টু ম্যাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল অনুষ্ঠানের মাধ্যমে চিরাচরিত টক শোর কাঠামো পুরোপুরি বদলে দিয়েছেন দুই নায়িকা। How kinky are you? बातें बंद करते लेट्स অনুষ্ঠানে তাদের মজার আলাপচারিতার পরতে পরতে উঠে আসছে বলিউডের প্রথম সারির অনেক তারকার জীবনের সত্যি গল্প। এবারই প্রথম সঞ্চালকের আসনে বসলেন কাজল। ওটিটি কিংবা বড় পর্দায় এখনো তিনি নিয়মিত কাজ করছেন, তবে টুইঙ্কল খান্না অনেক আগেই অভিনয় থেকে বিদায় নিয়েছেন। তিনি লেখক হিসেবে সুনাম কুড়িয়েছেন। দুই নায়িকার সঞ্চালনায় প্রথম পর্বে অতিথি ছিলেন আমির খান ও সালমান খান। অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রতি বৃহস্পতিবার আসছে টু ম্যাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল অনুষ্ঠানের নতুন পর্ব। বলিউড মানে স্বপ্নের মঞ্চ, যেখানে গান ও নাচে কথা বলে যায় জীবন। ডিয়ার ভিউয়ার্স, শোবিজ ওয়ার্ল্ডের মুভি ফ্রিকে এবার ট্রেলার টক ও বক্স অফিসের হালচাল। 2004 সালে মাস্তি, 2013 সালে গ্র্যান্ড মাস্তি এবং 2016 সালে গ্রেট গ্র্যান্ড মাস্তি, তিনটি সিনেমা দেখে দর্শকরা হেসে লুটুপুটি হয়েছে। 9 বছর পর আসছে মাস্তির নতুন পর্ব, মাস্তি 4 এবার টিজারের আলোচনায়। বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি দীর্ঘ সময় পর বড় পর্দায় এক ফ্রেমে ফিরছেন। হিন্দি ভাষার কমেডি ফ্রাঞ্চাইজি মাস্তির চতুর্থ কিস্তিতে আবারও যথাক্রমে অমর, মিট ও প্রেম চরিত্রে তাদের। তিন নায়কের বিপরীতে থাকছেন ভারতীয় অভিনেত্রী শ্রেয়া শর্মা, রুহি সিং ও ইরানিয়ান জার্মান অভিনেত্রী এলনাস নুরুজি। সম্প্রতি মুক্তি পেয়েছে মাস্তি 4 ছবি টিজার। ওয়েব ব্যান্ড প্রোডাকশন, মারুতি ইন্টারন্যাশনাল ও বালাজি টেলিফিল্মস প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন মিলাপ মিলান জাভেরি। ইতিহাস গওয়ায় जब भी शादीशुदा मर्द का बीवी से फोकस हटाए सॉसेज कटाए। নতুন গল্পের যথারীতি নানান ঝামেলায় জড়াবেন তারা। This is Masti 4. তেলেগু তারকা পবন কল্যাণের নতুন সিনেমা 2 দিনে 154 কোটি রুপি আয় করে বক্স অফিসে ঝড় তুলেছে। দক্ষিণী সিনেমার বক্স অফিসে নতুন ঝড় তুলেছে দে কল মি ওজি। গত 25 সেপ্টেম্বর মুক্তির পর প্রথম 2 দিনে ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে ছবিটির আয় হয়েছে 154 কোটি রুপি। এরই মধ্যে শুধু ভারতেই আয় হয়েছে 104 কোটি রুপি। সুজিত পরিচালিত তেলেগু ভাষার এই ছবিতে গ্যাংস্টার ওজাস গম্ভীরার গল্প বলা হয়েছে। পবন কল্যাণ এই চরিত্রে নিজের স্বভাবসিদ্ধ শক্তিশালী উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করেছেন। বলিউড তারকা ইমরান হাশমির এটি প্রথম তেলেগু ছবি। হলিউড এক অদৃশ্য মঞ্চ, যেখানে গল্প ছুঁয়ে যায় বিশ্বজোড়া হৃদয়। শোবিজ ওয়ার্ল্ডে এবার হলিউড হাইলাইটস। বিশ্বজুড়ে প্রশংসিত অ্যানিমে সিরিজ ডেমন স্লেয়ার এই সিনেমা ট্রিলজির প্রথম কিস্তি হিসেবে মুক্তি পেয়েছে ডেমন স্লেয়ার কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি ইনফিনিটি ক্যাসেল। এটি মাঙ্গার ইনফিনিটি ক্যাসেল আর্কের উপর ভিত্তি করে নির্মিত, যেখানে ডেমন স্লেয়ার কর্পস মুজানের ভয়ঙ্কর পদার্থবিদ্যা অমান্যকারী দুর্গে প্রবেশ করে। ইনফিনিটি ক্যাসেল হলো ডেমন স্লেয়ারের মাঙ্গার সবচেয়ে রোমাঞ্চকর অংশগুলোর মধ্যে একটি। জাপানে 18 জুলাই মুক্তির পর অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে ইনফিনিটি ক্যাসেল। বাংলাদেশে এসেছে গত 16 সেপ্টেম্বর। $2 কোটি ব্যয়ে ডেমন স্লেয়ার আয় করেছে $56 কোটি বেশি। গায়িকা রিয়ানা ইনস্টাগ্রামে 2 ঘন্টার মধ্যে একটি পোস্টে লাইক পড়বেই তো। তৃতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছেন যে তিনি। I am about to introduce someone who is a musical force of nature. She is one of the most powerful female voices on earth.
the beautiful, strong, loud, and unapologetic Rihanna! তৃতীয়বারের মতো মা হলেন বার্বাডোজের পপ সুপারস্টার রিয়ানা। আগের দুবার ছেলে হলেও এবার তার কোলে এসেছে একটি কন্যা শিশু। 3 সন্তানের বাবা আমেরিকান র্যাপার ASAP রকি। তার মেয়ের নাম রেখেছেন রকি আইরিস মেয়ার্স। একটি ছবিতে দেখা যায় নবজাতককে কোলে নিয়ে আছেন 37 বছর বয়সী এই গায়িকা। তার আঙ্গুলে ইংরেজি শব্দ মম লেখা একটি আংটি। রিয়ানার আবারও মা হওয়ার খবরে ভক্তরা দারুণ আনন্দিত। ইনস্টাগ্রামে 2 ঘন্টার মধ্যে তার পোস্ট 50 লাখ লাইক পেয়েছে। এখন পর্যন্ত এতে লাভ রিয়াক্ট করেছে 1,30 লাখেরও বেশি। 2020 সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রিয়ানা ও রকি। বিহারের বর্ষিয়ান অভিনেতা সঞ্জয় মিশ্র জীবনে অনেক চড়াই উতরাই দেখেছেন। একসময় অসুস্থ হয়ে পড়ায় দিল্লির একটি হসপিটালে নিজের চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খেয়ে উত্তরাখণ্ডের ঋষিকেশে গিয়ে চায়ের কাপ ধোয়ার কাজ করতে হয়েছিল তাকে। দিনে 50টি কাপ ধুয়ে মজুরি পেতেন 150 রুপি, অর্থাৎ 200 টাকার মতো। রোহিত শেঠির অল দ্য বেস্ট ছবির সুবাদে ঘুরে দাঁড়ান সঞ্জয় মিশ্র। বর্তমানে তার সম্পদের পরিমাণ 150 কোটি রুপি। 61 বছর বয়সী এই অভিনেতা এখন মুম্বাইয়ে 6 কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাটের মালিক। তার সংগ্রহে আছে টয়োটা ফরচুনা ও BMW-র মতো বিলাসবহুল গাড়ি। দিনমজুর থেকে সাগর পাড়ে ফ্ল্যাটের মালিক হওয়া সঞ্জয় মিশ্রর জীবন যেন কোনো সিনেমার গল্প। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। শোবিজের বর্ণিল আয়োজন নিয়ে ফিরবো আগামী পর্বে। বিনোদনের আপডেট পেতে শোবিজ ওয়ার্ল্ড ও ATN বাংলার সাথেই থাকুন।